নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। গত কয়েকটি পর্ব জুড়েই আমরা রয়েছি বোলপুর বা শান্তিনিকেতনের আশেপাশে। ঘুরে দেখেছি শান্তিনিকেতনের কাছাকাছি বেশ কিছু গ্রাম, যে গ্রামগুলিতে ছড়িয়ে আছে বহু প্রাচীন মন্দির, যাদের টেরাকোটার কাজ বিস্মিত করে আমাদের। আছে নানান রাজবাড়ি বা জমিদার বাড়ি, আছে প্রত্নক্ষেত্র, আছে বীরভূমের অপরূপ গ্রাম্য দৃশ্যপট এবং অজয়ের সাহচর্য। আজ শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের পঞ্চম তথা শেষ পর্ব। সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্রীনিকেতনে আমার রাত্রিবাসের ঠিকানা ছেড়ে। এই কদিন এখানেই এক ভাইয়ের বাড়িতে ছিলাম আমি। শ্রীনিকেতনের চৌহদ্দি ছাড়িয়ে এবার ধরে নিয়েছি সোজা ইলামবাজার যাওয়ার রাস্তা। আজ আমি বাড়ি ফিরব, তবে দেখে যাব আরও দুটি দারুণ গ্রাম, মৌখিড়া এবং কালিকাপুর। এই দুটি গ্রামে যেতে হলে ইলামবাজার হয়ে অজয় পার করে যেতে হবে। এই গ্রাম দুটি কিন্তু বীরভূম জেলায় নয়, পূর্ব বর্ধমান জেলায়। কথা বলতে বলতেই পার করছি ইলামবাজারের জঙ্গল। ঘন শালবনের মধ্যে দিয়ে কালো পিচঢালা পথ, সত্যি চমৎকার। ইলামবাজার এবং অজয় পার করে এগিয়ে এসেছি বেশ কিছুটা। এবারে সামনে আসছে বসুধা মোড়। এই মোড় থেকে বেঁকে যাব বাঁ দিকে। বসুধা মোড়ের থেকে এই রাস্তা সোজা চলে গিয়েছে মৌখিড়া গ্রামের দিকে। এবারে আসি মৌখিড়া গ্রামের কথায়। বর্ধমান রাজের উচ্চপদস্থ কর্মী পরমানন্দ রায় গুসকরা থেকেই মৌখিড়া গ্রামে এসে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। সে প্রায় 350 বছর আগেকার কথা। এখানেই তৈরি হয় বড়সড় জমিদার বাড়ি। পরে চালু হয় দুর্গাপুজো, সেই সঙ্গে স্থাপিত হয় বেশ কিছু সুন্দর সুন্দর মন্দিরও। মৌখিড়া সেই রায় জমিদার বাড়ি এবং সংলগ্ন মন্দিরগুলি দেখতেই আমার যাওয়া আজকে। কথা বলতে বলতেই ঢুকে পড়েছি মৌখিড়া গ্রামে। খানিকটা যাওয়ার পরই নজরে এলো রাস্তার ধারে কয়েকটি মন্দির। একটু দাঁড়াতেই হলো। মৌখিড়া গ্রামে ঢোকার মুখেই পথের ধারে নজরে এলো এই 3টি মন্দির, নিতান্তই অনাদরে ঝোপের মাঝে দাঁড়িয়ে। আটচলা ঘরানার মন্দির এগুলি। একসময় এই মন্দিরগুলিতে টেরাকোটার অলঙ্করণ শোভা পেত, তার টিকে থাকা সামান্য কিছু নিদর্শন দেখেই বোঝা যাচ্ছে। পাশাপাশি 2টি মন্দির, আর ওপাশে আরেকটি মন্দির আলাদা। 3টি শিব মন্দির। এই মন্দির চত্বর থেকে নজরে এলো পাঁচিল ঘেরা বাড়ির মধ্যেও 2টি মন্দির আরও উকি দিচ্ছে। এবারে এগোলাম সেই দিকেই। এই বাড়ির নাম বৈদ্যনাথ নিবাস। এটি বন্দ্যোপাধ্যায় পরিবারের বাড়ি। সামনের মন্দিরগুলিও তাদেরই। বাড়ির মধ্যে 2টি মন্দির পাশাপাশি। একটি রেখদেউল শৈলীর শিব মন্দির, পাশেরটি দালান শৈলীর নারায়ণ মন্দির। দেউল ঘরানার মন্দিরের গায়ে কিছু টেরাকোটার কাজ এখনো বেঁচে আছে। বন্দ্যোপাধ্যায় পরিবারের বর্তমান সদস্যরা এই বাড়িতেই থাকেন। তারা আমার সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহারও করলেন। এবারে এখান থেকে বিদায় নিলাম। চলে এসেছি সামান্য দূরেই থাকা রায় পরিবারের মন্দির রাজির সামনে। পঞ্চায়েতের ঠিক আগেই রাস্তার ধারে একটা বড় অশোক গাছের নিচে গাড়ি রেখে এগোলাম সামনে। এখান থেকে দেখা যাচ্ছে সার দিয়ে থাকা মন্দিরগুলিকে। জমিদার বাড়িতে ঢোকার আগেই পড়ে এই মন্দিরগুলি, তাই এগুলি আগে দেখে নেওয়া যাক। এই চত্বরে বেশ কিছু মন্দির আছে বিভিন্ন ঘরানার। একই চত্বরে রেখদেউল, আটচালা, পঞ্চরত্ন ইত্যাদি নানান শৈলীর মন্দির রয়েছে। প্রথমেই নজরে আসে সামনাসামনি থাকা এই শিব মন্দিরগুলি।
এদের মধ্যে 5টি রেখো দেউল ঘরানার। এই মন্দিরগুলির সম্মুখদ্বারের সামনে সুন্দর টেরাকোটার কাজও লক্ষ্য করা যায়। এই সামনাসামনি সারির মধ্যে একটি মন্দির একটু বিসদৃশ, কারণ একই সারিতে থাকা অন্যান্য মন্দিরগুলির মুখ পরস্পরের দিকে থাকলেও এই মন্দিরটি একই সারিতে থাকা সত্ত্বেও এর মুখটি কিন্তু অন্য দিকে ঘোরানো, এবং এই মন্দিরটি অন্য মন্দিরগুলির মতো রেখো দেউল ঘরানার নয়, বরং আটচালা ঘরানার। এদের সামনেই রয়েছে আরও 2টি শিব মন্দির একই আটচালা ঘরানার। এই মন্দিরগুলির পাশেই আছে একটি পঞ্চরত্ন মন্দির, এটি লক্ষ্মী জনার্দন মন্দির। এই মন্দিরের গায়ে থাকা টেরাকোটার কাজ অসাধারণ, মুগ্ধ হয়ে দেখছিলাম সেই কাজগুলি। এই মন্দিরগুলির পাশে আছে রায় জমিদার বাড়ি এবং তাদের দুর্গা দালান। এবারে এলাম সেই দিকেই। এই বাড়ির দুর্গাপুজোর কিন্তু নাম আছে। এই দুর্গা দালানটি প্রাচীন হলেও সম্প্রতি সংস্কার করা হয়েছে। নির্জন জঙ্গল ঘেরা পরিবেশে এই পুরনো দিনের জমিদার বাড়ি সেজে ওঠে শারদোৎসবে। জানা গিয়েছে প্রায় 250 বছর আগে রায় পরিবারের পূর্বপুরুষ তারিণী প্রসাদ রায়ের হাত ধরে এই জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা হয়েছিল। বর্তমানে তারিণী প্রসাদের উত্তরসূরিরা এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন। জনশ্রুতি পুজো উপলক্ষে আগে এই জমিদার বাড়িতে বসত কুস্তির আখড়া, সঙ্গে চলত নারকেল লড়াই। আশপাশের গ্রামের পালোয়ানরা এসে হাজির হতো জমিদার বাড়ির দুর্গা মণ্ডপে। কোন গ্রামের পালোয়ান কোন গ্রামকে টেক্কা দিতে পারে সেই নিয়ে চলত জোর লড়াই। জিতলে জমিদার বাড়ি থেকে মিলত খাসা পুরস্কার। নারকেল লড়াই ছিল এই রায়বাড়ির দুর্গাপুজোর মূল আকর্ষণ, কিন্তু এখন সেসবই অতীত। তবে রয়ে গিয়েছে অতীতের বেশ কিছু নিশান। দুর্গা দালান থেকেই দেখলাম জমিদার বাড়ি যাওয়ার পথ দেখানো আছে, এগোলাম সেই পথেই। জমিদার বাড়ির ভিতরে এখনও রয়েছে সুড়ঙ্গ পথ, রয়েছে চুন সুরকির আধভাঙা পলেস্তারা খসা বাড়িটিও। আগেই বলেছিলাম পরমানন্দ রায় এখানে এসে আগে এই বাড়িটি তৈরি করেন, পরে উঠে যান কালিকাপুরে, কিন্তু রয়ে যায় এই বাড়িটি। থেকে যান রায় পরিবারের অন্য অনেক সদস্যই। এখন অবশ্য কেউই আর এখানে তেমন থাকেন না। নিজের মনেই ঘুরছিলাম জমিদার বাড়ির আনাচে কানাচে। সুবিশাল চত্বর, একটু খারাপই লাগছিল দেখে। বাড়ির বেশ কিছু অংশ তালা দেওয়া, সেখানে এখন যাওয়া যায় না। পুজোর সময় এলে তখন খোলা হয় সেই সব এলাকা। খানিক সময় ইতিহাসের গন্ধ মেখে রইলাম এই জমিদার বাড়ির চত্বরে। এবারে রওনা দিলাম মৌখিরা থেকে। মৌখিরার মন্দির চত্বরটি আমার বেশ ভালো লাগলো। এবারে চলেছি কালিকাপুরে। এখান থেকে গাড়িতে মিনিট 5 পথ। পাশের গ্রামেই কালিকাপুর। সুন্দর সবুজে ঘেরা পথ এবং আবহ, দারুণ লাগছে এখানে এসে। একটু পরেই নজরে এলো সবুজ ধান ক্ষেত, সবে নতুন ধান বোনা হয়েছে। সে এক অপূর্ব দৃশ্য। এবার একটু দাঁড়ালাম। না, শুধু ক্ষেত দেখব বলে নয়, এখানেই আছে একটি নীলকুঠি। এইবেলা সেটা একবার দেখেই যাই। দূরে মাঠে ধান রুইছেন কৃষক রমণীরা, ভারী সুন্দর সে দৃশ্য। তার ওপাশেই রাস্তার ধারে রয়েছে সেই নীলকুঠির ভগ্নাবশেষ। পথের ধারেই সুউচ্চ একটা অট্টালিকা, এখন তার কিয়দংশই বেঁচে আছে। এবারে একটু ঢোকা যাক ভিতরের দিকে। এই অঞ্চলে একসময় নীল চাষ যে ভালোই হতো
তার প্রমাণ এই বিশাল নীলকুঠিটি। হয়তো গরিব কৃষকদের প্রতি নীলকর সাহেবদের নানান অত্যাচার এবং শোষণের সাক্ষী এই বাড়ির প্রত্যেকটি ইট। এই নীলকুঠির উপরে এখনো ওঠা যায়, সিঁড়ি আছে, তবে সেটা যথেষ্ট বিপজ্জনকও বটে। তবুও যা কিছু নিষিদ্ধ, বিপজ্জনক, সেগুলি তো আমাদের আকর্ষণ করে সবচেয়ে বেশি। আমিও বুক ঠুকে উঠেই পড়লাম। উপরে উঠে কিন্তু মন এবং প্রাণ জুড়িয়ে গেল। প্রাণ জোড়ালো সুন্দর ফুরফুরে হাওয়ায়। একটু কষ্ট তো হয়েই ছিল এতটা উঠতে গিয়ে, মন জোড়ালো আশপাশটা দেখে। উপর থেকে বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল শুধুই সবুজের বিস্তার, সবুজের আবার নানান ধরনের বৈচিত্র্য, সব মিলিয়ে অসাধারণ। মুগ্ধ নয়নে দেখছিলাম শুধু। বসে আছি নীলকুঠির মাথায় উঠে, সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠে একটু পরিশ্রম হয়েছে, হ্যাঁ সিঁড়িটা একটু বিপজ্জনকও বটে, কিন্তু উঠে দারুণ লাগছে। পুরো চারিদিকে মানে 360 ডিগ্রি যদি ঘোরা যায়, গোটাটাই সবুজের একটা সমুদ্র, তার মাঝখানে দাঁড়িয়ে থাকা সে এক অসাধারণ অভিজ্ঞতা। ফুরফুরে একটা বাতাস বইছে, আমার তো দারুণ লাগছে। মানে এখানে খানিকক্ষণ বসে থাকতে না বেশ মনটা ভালো হয়ে যায়। মানে এত সবুজের মাঝে দেখুন, এই মাইলের পর মাইল জুড়ে বিস্তীর্ণ এখন ধান ক্ষেত, সবে ধান রোয়া হচ্ছে, সে সবুজ কচি সবুজ ধান, তার সুন্দর একটা রং এই তো রয়েছে। উপরে নীল আকাশ, এই পাশের দিকে প্রচুর গাছপালা, গ্রাম্য একটা ছবি। খেতে মহিলারা ধানের বীজ রোপণ করছেন, কেউ ভ্যানে করে মালপত্র তাদের ক্ষেত থেকে নিয়ে যাচ্ছে, ফলে একটা গ্রামের স্বাভাবিক ছবি ধরা পড়ছে। সব মিলে একটা খুব সুখকর অনুভূতি। তো এখানে একটু বসি, একটু সময় কাটাই। হ্যাঁ, তারপরে তো কালিকাপুরে ঢুকছি আমরা। কালিকাপুর এখান থেকে গাড়িতে বোধহয় 1 মিনিট লাগবে না, খুব কাছেই, কালিকাপুরে আগেই হচ্ছে এটা। তো একটু এখানে বসে থেকে একটু সময় কাটাই, তারপর কালিকাপুর যাচ্ছি। তার আগে একটু এই ক্ষেতের সঙ্গে বা নিরিবিলি প্রকৃতির সঙ্গে 2 মিনিট বসে থাকা। নীলকুঠি দেখে এবারে চলে এসেছি মিনিট 2 দূরেই থাকা কালিকাপুর রাজবাড়ির সামনে। এই অট্টালিকাটির ঠিক বাইরেই 2টি শিব মন্দির রয়েছে, সেগুলি আগে দেখে নেওয়া যাক। 2টি মন্দির পাশাপাশি, রেখদেউল ঘরানার মন্দির। 2টি মন্দিরেরই সম্মুখ গাত্রে চমৎকার পোড়ামাটির কাজ দেখা যায়। এই দেউল শ্রেণীর মন্দির দুটির নাম পরমেশ্বর এবং হংসেশ্বর। এই মন্দিরের প্রধান আকর্ষণ হল এর অনিন্দ সুন্দর টেরাকোটা শিল্পকর্মের ব্যবহার। মুগ্ধ নয়নে সেই কাজ দেখছিলাম। এই মন্দিরে অবশ্য পৌরাণিক কাহিনীর চাইতে সামাজিক বিভিন্ন বিষয়ের চিত্রই বেশি ফুটিয়ে তোলা হয়েছে। এই 2টি মন্দিরও জমিদার পরমানন্দ রায় 1839 সালে নির্মাণ করেছিলেন, যা মন্দিরের ভিত্তিপ্রস্তরে উল্লেখ করা আছে। ভিতরে থাকা 2টি শিবলিঙ্গই নিত্য পূজিত হয়।
মন্দির দুটি থেকে এবার নজর দেওয়া যাক রাজবাড়ির দিকে। কালিকাপুর রাজবাড়ির চত্বরটির প্রাঙ্গণ শুরু হয় যেখানে নাট মন্দির অবস্থিত সেখান থেকে। ঢুকতেই সামনে পড়ে দুর্গা দালান, যেখানে প্রতি বছর রায় পরিবার দুর্গাপুজো করে থাকে। এই দুর্গাপুজো জেলার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো, যা 7 ভাইয়ের পুজো নামেও পরিচিত। কলকাতা থেকে তারকারা নিয়মিত কালিকাপুর রাজবাড়ির দুর্গাপুজোয় ভিড় করেন। কয়েকটি জীর্ণ কর্নিথিয়ান স্তম্ভের ধ্বংসাবশেষ, যা নাট মন্দিরের শেষ চিহ্ন এখনও রয়ে গিয়েছে। ছাদ অবশ্য অনেক আগেই ধসে পড়েছে। নাট মন্দিরের 3 দিকে সারি সারি বারান্দা আছে, যেগুলিতে বহু জানালা, যেখানে আগেকার দিনে মহিলারা দাঁড়িয়ে পুজো দেখতেন। তবে দুর্গা দালানটি এখন অবশ্য বন্ধ, ঢোকা গেল না। যার কাছে চাবি তিনি নেই। তাই এবারে যাওয়া যাক বাড়ির অন্যান্য দিকে। কালিকাপুর রাজবাড়ির স্থানীয় ইতিহাস অনুসারে এর বয়স প্রায় 350 বছর, কিন্তু গবেষক যজ্ঞেশ্বর চৌধুরী তার বর্তমান ইতিহাস ও সংস্কৃতি 3য় খণ্ড গ্রন্থে উল্লেখ করেছেন যে এটি 1819 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে সকলেই একমত যে সদগোপ জমিদার পরমানন্দ রায় প্রথমে এই জমিদারিটি নিকটবর্তী মৌখিরা গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু পরে মৌখিরায় বার্ষিক বর্ষার বন্যার সমস্যার কারণে তুলনামূলক উঁচু এলাকা কালিকাপুরে স্থানান্তরিত হন। কালিকাপুরে স্থায়ী হওয়ার পর পরমানন্দ ও তার 7 পুত্রের জন্য 7টি অট্টালিকা এবং একটি দুর্গা দালান, আরও একটি নাট মন্দির নির্মাণ করেন। স্থানীয় ভাষায় এই ধরনের অট্টালিকাকে 7 মহলা বাড়ি বলা হয়। এই 7টি অট্টালিকাই একটি দীর্ঘ করিডোরের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল। সবটা মিলে সে এক বিশাল প্রাসাদ। আপাতত সামনের কিছুটা অংশে কিছু মানুষ বাস করেন, বাকিটা পরিত্যক্ত। কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স 400 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং প্রাসাদ ভবনটি 20 বিঘার ওপরে নির্মিত। প্রাসাদটির পাশে একটি পুকুর এবং বিস্তীর্ণ বাগানও রয়েছে। পিছনের দিকে অধিকাংশটাই পরিত্যক্ত, জঙ্গলাকীর্ণ। এবারে চলেছি সেই দিকটাতে। এদিকে এসে একটু গাটা ছমছমি করছিল, কেউ কোথাও নেই। উপরে হঠাৎই নজরে এলো, এ কি, এই পুরো বাড়িতে জালনার ধারে কে? চকিতে শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হলো ঠান্ডা স্রোত। পরিত্যক্ত মহলের বাইরের দেওয়ালে একটি নকল জানালায় একজন মহিলার মুখ রয়েছে, যা দেখতে এখনও বেশ জীবন্ত। একে বাতায়নবর্তিনী বলা হয়। এই ধরনের কাজ কিন্তু এদিকে অন্য জমিদার বাড়ি বা রাজবাড়িতেও দেখতে পাওয়া যায়। কিন্তু বিশাল বাড়িটির এমন দুরবস্থা দেখে বেশ একটু কষ্টই হচ্ছিল। উপলব্ধি করবার চেষ্টা করছিলাম অতীতে সেই জাঁকজমক। যাওয়া এবং খাওয়ার সূত্রে আমাকে তখন বিভিন্ন জায়গায় যেতে হয়। বিভিন্ন রাজবাড়ি বা জমিদার বাড়িতেও যাই, দেখা হয়। কালিকাপুরে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। বিশাল একটা রাজবাড়ি চত্বর, বিরাট। কিছু অংশে মানুষজন থাকেন বটে, বাকি অধিকাংশটাই একেবারে খণ্ডহর অবস্থায় রয়েছে। একটু খারাপও লাগছিল। একসময় যে রাজবাড়ি এত সম্ভ্রান্ত ছিল, এত সমৃদ্ধ ছিল, এত অভিজাত ছিল, একদম গমগম করতো চারিদিক, সেই রাজবাড়ির আজকে এই অবস্থা দেখে সত্যি একটু কষ্ট হয়। একেবারে পোড়ো বাড়ি অবস্থায় পড়ে আছে, এখানে কেউ কোথাও নেই। এই যে একেবারে ধ্বংসস্তূপ, ভগ্নস্তূপ, খুব বিপজ্জনক অবশ্য। একটা কথা আপনাদের বলি, কালিকাপুরে আসলে তো অবশ্যই এই জমিদার বাড়িতে আপনাকে আসতেই হবে, আসবেনও। কিন্তু পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে বর্ষাকালে কিন্তু এই দিকটা, যে রাজবাড়ির পেছনের দিকটা যেদিকে একেবারে খণ্ডহর অবস্থায় রয়েছে, সেদিকটা বেশ বিপজ্জনক। একটু সাপখোপের উপদ্রব থাকতেই পারে এখানে, সেটা অন্যায় কিছু নয় তাদের থাকাটা। কিন্তু এই বাদ দিলে এই বাড়িটা একটা অন্যরকম একটা পরিবেশ আনে। এই বাড়িতেও সিনেমা শুটিং হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে, আমার এমনি ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, এই বাড়িটার এইরকম পুরো অবস্থা দেখে একটু খারাপও লেগেছে। যাই হোক, কিছু করার নেই, কালের নিয়মিত আস্তে আস্তে সব কিছু একটু অন্যরকম হয়ে যায়। তো আমি এই বাড়ির চত্বরে একটু ঘোরাঘুরি করছি। এখন অবশ্য কেউ কোথাও নেই, নিরিবিলি, এমনি পরিচ্ছন্ন, খুব একটা কিছু আমি খারাপ কিছু দেখছি না। অন্যান্য জায়গাতে যেরকম দেখা যায় পুরো বাড়িতে, সেটা কিন্তু এখানে সেরকম কিছু নেই। মদের বোতল, গুটকার প্যাকেট কিংবা অন্য কিছু, সেসব কিন্তু পুরো পড়ে নেই এখানে। এটা একটা ভালো বিষয়। মনে হচ্ছে গ্রামের লোকেরা একটু সচেতন, তারা খেয়ালপত্র রাখেন এই বাড়িটার।
ভালো লেগেছে। যাই হোক, কালিকাপুর রাজবাড়ি দেখা যাক তাহলে। আপনারা এলে একটু কালিকাপুরে তো অবশ্যই আসবেন, তখন কিন্তু বাড়ির পেছন দিকটাও চেষ্টা করবেন ঘুরে যেতে। বিরাট চত্বর, এত বড় একটা বাড়ি। ওঠা যায় এই বাড়ির দোতলাতেও, তবে খুবই বিপজ্জনক সিঁড়ি। আরও বিপজ্জনক এই বাড়ির ছাদ, যার প্রায় অধিকাংশটাই ভেঙে পড়েছে। সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটা ভাঙা ছাদ, যা অত্যন্ত বিপজ্জনক। এই বাড়ি এখন ভয়ঙ্কর সুন্দর। তবে দীর্ঘদিন ধরে এই জমিদার বাড়ি কেবল ইতিহাসের স্মারক হিসেবেই নয়, বরং বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় শুটিং স্পট হিসেবেও পরিচিত। প্রখ্যাত পরিচালক মৃণাল সেন তার কালজয়ী ছবি খণ্ডহারের বেশ কিছুটা অংশের শুটিং এখানে করেছিলেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় পরিচালক এই রাজবাড়িকে বেছে নিয়েছেন তাদের সিনেমা এবং সিরিয়ালের লোকেশন হিসেবে। ঋতুপর্ণ ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, এমনকি বলিউডের কাজল সহ বহু তারকা এই রাজবাড়িতে শুটিং করেছেন। এখানে গয়নার বাক্স, রসগোল্লা, বহুরূপী, নৌকাডুবি, গুপ্তধন রহস্য ইত্যাদি বাংলা ছবি শুটিং হয়েছে। পাশাপাশি এখানে শুটিং করেছেন অমিতাভ বচ্চনও। 3 নামের একটি ছবির শুটিং করেছেন বিগ বি। এখানে শুটিং হয়েছে কাজল অভিনীত মা ছবিরও। পাশাপাশি গত বছর শুটিং করে গিয়েছেন বলিউডের অভিনেতা ঈশান খট্টার। তাই জঙ্গলের মাঝে থাকা এই বাড়ি আমাদের কিন্তু খুব অচেনা নয়। চারিদিকে জঙ্গল এবং সবুজ ক্ষেত, তার মাঝে গ্রামের মধ্যে এমন একটা বাড়ি লুকিয়ে আছে, তা সিংহভাগ মানুষেরই কিন্তু অজানা। গাড়িতে বোলপুর গেলে এর খুব কাছ দিয়েই চলে যাই আমরা সকলে, কিন্তু কালিকাপুর মৌখিরা রয়ে যায় চুপচাপ অগোচরে। এবারে রওনা দেওয়া যাক কালিকাপুর থেকে। এদিকে গ্রাম ছাড়ালেই পড়ে সবুজ অরণ্য। রাজবাড়ি থেকে সামান্য কিছুটা গিয়েই শুরু হয়ে গেল সবুজ জঙ্গল। ঢুকে পড়লাম গাড়ি নিয়ে একটু জঙ্গলের পথে। আসলে জঙ্গলের মাঝে সবুজ রং করা পথটা খুব আকর্ষণ করছিল। বেশ একটু অন্যরকম ব্যাপার, তাই একটু সবুজ পথের আনন্দ নেওয়া। কিছুটা গিয়ে এবার গাড়ি রেখে ঢোকা যাক জঙ্গলের আরও একটু গভীরের দিকে। প্রথমে সোনাঝুরির জঙ্গল, তার ভেতর দিয়ে লাল মাটির পথ। সেই পথ ধরেই একটু এগোনো যাক। নির্জন নিরিবিলি এমন প্রকৃতির মাঝে হাঁটার মজাটাই তো আলাদা। বেশ খানিকটা গিয়ে মিলে গেল জঙ্গলের মাঝে একটা জলাশয়। এই জায়গাটা কিন্তু অপূর্ব, অনেকটা খোয়াইয়ের মতো। কিন্তু হ্যাঁ, অতটা জনাকীর্ণ নয়, বরং আশপাশে আমি আর এই সোনাঝুরি এবং শাল গাছগুলি ছাড়া আর কেউই নেই। পাখির ডাকের একটা আবহ পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলেছে। সত্যি এই ভেতরটায় না ঢুকলে একটু মিসই করে যেতাম। জঙ্গলের একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা রূপ। বিশেষ করে এই সব নিরিবিলি নির্জন জায়গায় জঙ্গল আমার খুব ভালোও লাগে। বিশেষ করে এই ধরনের জঙ্গলগুলি, এগুলো তো আমার পরিচিত, পূর্ব পরিচিত জায়গা, ভালো লাগছে। কালিকাপুর একদম গ্রামের লাগোয়া এই জঙ্গলটা। প্রথমে দেখালাম সে সবুজ পথ, তারপর লালমাটির রাস্তা, জঙ্গলে ঢোকার নানান রকমের পথ। কিন্তু এই জঙ্গলের আর একটা বড় বিশেষত্ব হচ্ছে, এইখানে একটু আগে যে দেখালাম আমরা, এই খোয়াইয়ের মতো একটা পরিস্থিতি। এই যে খোয়াইয়ের মতো একটা দারুণ, এই যে কাকুরে একটা মাটি, সেটা কিন্তু সবসময় সব জায়গাতে পাওয়া যায় না। এটা এখানে একটা হয়েছে, এটা খুব ভালো একটা জায়গা। এটারও সৌন্দর্যের মাত্রা যেন বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি এর সঙ্গে যোগ হয়েছে এই যে ছোট্ট একটা জলাশয় জঙ্গলের মাঝে, সেটা যেন
সৌন্দর্যের মাত্রা আরও এক কাঠি মানে বাড়িয়ে দিয়েছে। এই সৌন্দর্যে যেন নতুন একটা পালক যোগ করেছে এই ছোট্ট এই ঝিলটা বা দিঘিটা বা জলাশয় যাই বলুন জঙ্গলের। ফলে সব মিলিয়ে একটা খুব সুন্দর হয়েছে। এই জলাশয়গুলিতে সাধারণত স্থানীয় জঙ্গলের যে সমস্ত জীবজন্তু আছে তারা জল টল খেতে আসে, সেটা ভালো, কিন্তু আমি এখনও কাউকে বসে দেখতে পাইনি। কিন্তু সব মিলিয়ে জায়গাটা খুব নিরিবিলি, নির্জন, পাখির ডাক শোনা যাচ্ছে। জঙ্গলেই হাঁটতে আমার খুব ভালো লাগছে। মানে আমি তো এইটাই চেয়েছিলাম এই সফরে। মন্দির টন্দির সেসব তো পুরনো প্রাচীন মন্দির, সেগুলো দেখা হয়েছে। যেটুকু বাকি ছিল এই প্রকৃতি একদম সেটা আমাদের সম্পূর্ণ করে দিল। হ্যাঁ, খাওয়া দাওয়াটা হলো না, আমি জানতাম অবশ্য, কারণ মৌখিরা বা কালিকাপুর এই অঞ্চলে খুব বেশি খাবার দাবারের দোকান নেই, মিষ্টি টিষ্টির দোকানও সেরকম কিছু নেই, আমি দেখিও নি খুব একটা। অন্যরাও আমাকে যারা খোঁজ দিয়েছিলেন তারা বলেছিলেন, তো সেই জন্য আমি খাবার খুব একটা আশা করিনি। কিন্তু হ্যাঁ, এখানে ঘোরাটা খুব সুন্দর হয়েছে। এই প্রাকৃতিক পরিবেশটা শেষটা এসেই মনটা একদম ভরে গেল। এবারে আমাদের বাড়ির দিকে ফেরা হবে। পথিমধ্যে কোথাও আমরা হয়তো মধ্যাহ্নভোজন সেরে নেব বা কলকাতার পথে রওনা দেব। তাহলে একটু জঙ্গলটা ঘুরি, দারুণ, খুব ভালো লাগছে। আপনারা এলে কিন্তু এই দিকটা একটু এই জঙ্গলটা মিস করবেন না। মানে সকলেই কালিকাপুর রাজবাড়ি দেখেই চলে যায়, কিন্তু এই জঙ্গল বা এই যে অংশটা, এই যে নিরিবিলি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা, এইটা কিন্তু খুব একটা কেউ আসেন না। তো সেইটা অন্তত আপনারা যারা আমাদের দৃশ্যকল্পের দর্শক তারা চাইলে একটু হাঁটতেই পারেন, খুব সমস্যা নেই। এখানে নিরিবিলি, নিরাপদ। নির্জন সবুজে মোড়া জঙ্গলের এই জায়গাটা ছেড়ে যেতেই চাইছিল না মন। এত ভালো লাগছিল, ঠান্ডা হাওয়ায় গাছের ছায়ায় বেশ খানিক সময় বসে রইলাম এই জলাশয়ের ধারেই। দুপুর হয়ে এসেছে, এবারে কিন্তু রওনা দিতেই হবে। বেরিয়ে পড়েছে এখান থেকে। আপাতত জঙ্গলের মধ্যে দিয়েই পথ, সে এক দারুণ ব্যাপার। অপূর্ব এই পথ ধরে আমি যাব 11 মাইল পর্যন্ত। সেখান থেকে ধরে নেব পানাগড় মোরগ্রাম এক্সপ্রেসওয়ে। আগেই বলেছি আজ আমার বাড়ি ফেরার পালা, তাই আমি কলকাতার রাস্তা ধরব। ওই তো সামনেই আসছে 11 মাইল মোড়। এবারে বেঁকে যাব বাঁ দিকে। ধরে নিয়েছি পানাগড়ে যাওয়ার রাস্তা। পানাগড় পৌঁছে সেখান থেকে ধরে নেব দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। তারপরে সেই রাস্তা ধরে সোজা কলকাতা। যারা কলকাতা থেকে গাড়িতে বা বাইকে আসবেন তারা পানাগড় থেকে 11 মাইল এসে এখান থেকে গুসকরা রোড ধরে খানিকটা গিয়েও কালিকাপুরে পৌঁছতে পারেন। তা না হলে বাসে 11 মাইল নেমে কালিকাপুরে যাওয়ার টোটো মিলে যাবে। কলকাতা থেকে সিউড়িগামী বাস এখান দিয়েই যায়। পানাগড় বা বোলপুর পর্যন্ত ট্রেনে এসেও সেখান থেকে বাসে এই 11 মাইল বা বসুধা মোড়ে নেমে যাওয়া যায় এই দুই গ্রামে। বোলপুর থেকে টোটো রিজার্ভ করেও দিব্যি আসা যায় কালিকাপুর এবং মৌখিরায়। মৌখিরা যেতে হলে কিন্তু বসুধা মোড়ে নামাই ভালো। এখানে থাকার জায়গা তেমন নেই, বোলপুরেই থাকা ভালো। অসংখ্য নানান মানের হোটেল বোলপুরে আছে। খাওয়া দাওয়ার জন্য এই দুটি গ্রামের মধ্যে তেমন কিছুই মিলবে না, তবে সামান্য দূরে পানাগড় মোরগ্রাম এক্সপ্রেসওয়েতে কিন্তু অনেক ধাবা বা হোটেল মিলে যাবে। আমিও তেমনই একটাই মধ্যাহ্নভোজন সেরে নেব ভাবছি। আজ তাহলে এখানেই শেষ করি। বোলপুর বা শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের আপাতত শেষ। এই কদিনে দারুণ দারুণ সব গ্রাম দেখলাম। আবার ফিরে আসবো আগামী বুধবারে নতুন পর্ব নিয়ে, যেখানে থাকবে পলাশ ফুলের খোঁজ খবর। এবারে পুরুলিয়া বা বাঁকুড়ায় তেমন পলাশ হয়নি, তাহলে কোথায় গিয়ে দেখা পেলাম পলাশের, সেটা জানতে হলে নজর রাখুন সামনের পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।